সুপ্রিয় দর্শক, সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি গণমানুষের আওয়াজ নিউজের নিয়মিত আয়োজন মুক্ত কণ্ঠে আওয়াজ। আমাদের আজকের গন্তব্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। আমরা আজকে কথা বলবো হিরো সাদমান সামির সাথে। আমরা তার কাছ থেকে জানবো চলচ্চিত্র সম্পর্কে এবং তার রিলিজকৃত যতগুলো ছবি হয়েছে এবং কোন কোন ছবিতে সে অভিনয় করেছেন সব কিছু মিলে তার চলচ্চিত্র জীবনে আসা কীভাবে, এখান থেকে আমরা শুরু করব তার সাথে কথা বলা। আজকে একটা বিশেষ দিন, বিশেষ দিনে আপনার সাথে আমার দেখা হলো, কথা হচ্ছে। সবচেয়ে প্রিয় একটি জায়গা আমাদের এফডিসিতে। সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমি সাদমান সামির, কাজ করছি প্রায় এক যুগ হয়ে গেল যদি বলি। শুরুটা ছিল 2014 সালে। আমার প্রথম রিলিজ হয় সিনেমা হচ্ছে টাইম মেশিন, যেটা ইমপ্রেস টেলিফিল্মের একটা ফিল্ম ছিল। তো ডিরেকশনে ছিলেন আমাদের সাইমন জাহান ভাই। এটা দিয়েই শুরু। অবশ্য তার আগে আরেকটা সিনেমা আমি শুটিং করি, বাট রিলিজ হয় আমার এই ছবিটা। আমার প্রথম ওই সিনেমাটার নাম যদি বলি, সেটা হচ্ছে কিস্তির জ্বালা, নূর মোহাম্মদ মনি ভাই। এই তো তারপরে শুরু, তারপরে তো কাজ করেই যাচ্ছি, সিনেমা করছি। যদিও আমাদের খুব ক্রান্তিকাল যাচ্ছে সিনেমার, চড়াই উচ্চাই আমরা আশা নিয়ে কাজ করছি। আমরা স্বপ্ন দেখি যে আবারও আমাদের সোনালি দিনে আমরা ফিরে যাব। তারপর পরে অবশ্য আমার আরেকটি সিনেমা রিলিজ হয়, সেখানে আমাদের সাকিব ভাই ছিলেন সুপার হিরো। ওই ছবিতে আমি কাজ করি। 18তে রিলিজ হয় সিনেমাটি। পরবর্তী সময়ে আমার রিলিজ হয় বুবুজান। সদ্য রিলিজ হলো আরেকটা সিনেমা। এই সিনেমাটা নিয়ে যদি বলতে হয়, উদীয়মান সূর্য, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটা সিনেমা। শফিউল আজম ভাই নির্মাণ করেছিলেন। চমৎকার গল্প, চমৎকার গাঁথনি। আমি বেশ, যদি বলি যে সিনেমার এতদিনে আমার এই যে এক যুগের প্রাপ্তি, সেটা হচ্ছে এই সিনেমাতে আমি অনেক প্রশংসিত হয়েছি। আপনি হিরো হিসেবে কাজ করছেন, কিন্তু আপনার যে ছবির কথা বললেন, মানে ওখানে ছবিতে আপনার কো আর্টিস্ট কে ছিল? কোয়ার্টিস্ট শুরুতেই ছিল রত্না কবির। পরবর্তী সিনেমা করলাম, ওখানে ছিল অশ্রু, আঁচল ছিলেন। পরে একটা কাজ করলাম, সিনেমার হিরোইন ছিলেন হচ্ছে গিয়ে, ও তো এখন নাই, ইন্ডাস্ট্রিতে চলে গেছেন, আমেরিকা থাকেন, ভুলে গেলাম নামটা। আর সদ্য রিলিজ হলো যে ছবিটা, কান্তানুর ছিলেন। এখন একটা আমার রানিং প্রজেক্ট আছে গোধূলি গুঞ্জন। এই ছবিতে একটা নতুন মেয়ে কাজ করছে, ঋতু দত্ত। এই তো আরও এর মধ্যে অবশ্য আরও কাজ করা হয়েছে। আমার সেন্সর হয়ে আছে একটা সিনেমা বাসর ঘর, সেখানে কাজ করেছিলেন তানহা মৌমাছি। ছবিটি যে কোনো সময় তো মুক্তি পাবে। আমার প্রথম যে সিনেমাটি আমি কাজ করেছিলাম, সেটি যে কোনো কারণে হোক আলোর মুখ দেখেনি এখনও। তো ওখানেও কাজ করেছিলেন আরেকটি মেয়ে, সাথী নিজুম রুবিনা। এই তো এদের সাথে এখন পর্যন্ত কাজ করা আর কি। মানে এখন যে সব ছবিগুলোতে কাজ করেছেন, কোনোটা রিলিজ হবে, মানে যে সব ছবিতে মোটামুটিভাবে আপনি চুক্তিবদ্ধ আছেন, যদি তার নামগুলো বলতেন, মানে আগামীতে কোনোটা শুটিং চলতেছে, কোনোটা শুটিং হয়েছে বা হবে, এরকম যদি একটু বলতেন। এর মধ্যে আরেকটি সিনেমার কাজ চলমান, অবশ্য মাঝপথে ছবিটা থেমে আছেন। সেখানে আমার রং রোড কাজ করেছেন আমার সাথে মানসী প্রকৃতি। আর এখন তো কাজ করছি বললাম, সেটা আমাদের শেখ আলাউদ্দিন ভাইয়ের একটি সিনেমা গোধূলি গুঞ্জন, ঋতু দত্ত কাজ করেছে। আর পাশাপাশি এই মুহূর্তে আমি আরও 2টা প্রজেক্ট আমার মানে আলোচনার টেবিলে আছেন, নাম বলতে চাচ্ছি না আর কি। একটা জিনিস হচ্ছে কি, দেখেন, যদি আলোচনার টেবিলে থাকে, এখান থেকেই মানে প্রচারণা কিন্তু এখান থেকেই শুরু। আর একটা বিষয় যে প্রচারণা শুরু, আর যখন আপনি বলবেন আলোচনার মধ্য দিয়েই তো সব কিছু হবে। না, এটা কেন বললাম, যেহেতু আমার সাথে ডিড ডকুমেন্টটা হয়নি। সেক্ষেত্রে হয় কি, আমাদের ডিড ডকুমেন্টটা হয়ে গেলে বলা যায় এটা আমার ছবি। এখন আলোচনার টেবিলে যখন আছে যে এখন পর্যন্ত স্ক্রিপ্ট এবং আমার সাথে যে গল্প শেয়ারিং থেকে শুরু করে সব কিছু হচ্ছে, মানে আমাকে নিয়ে কাজটা করতে যাচ্ছেন ডিরেক্টর, ওই জায়গা থেকে বললাম যে আলোচনার টেবিলে 2টা ছবি আছে, বাট এখনও আমার সাথে যেহেতু কন্ট্যাক্ট হয়নি, তাই আমি বলতে পারি না 2টা ছবি আমার। আর ওই 2টা ছবির নামও আমি এই মুহূর্তে বলতে পারি না, কারণ মানে কী হয়, মানে কী হবে সেটা তো আমরা, আগামীকাল কী হবে সেটা আমরা কেউ জানি না। ওই জায়গা থেকে বললাম। আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি যেহেতু হিরো হিসাবে কাজ করছেন, মানে যতগুলো ছবিতে কাজ করে আসছেন বা কাজ করবেন, তার মধ্যে রোমান্টিক ছবির সংখ্যা বেশি নাকি অ্যাকশন ছবির? আসলে প্রেমের বাইরে তো আর কোনো কিছু নেই। রোমান্টিক ছবি, অ্যাকশন ছবি আমি যদি বলি, আমি যে সিনেমাগুলোতে কাজ করা হচ্ছে এগুলো সামাজিক অ্যাকশন, যেখানে প্রেম আছে, যেখানে অ্যাকশনও আছে, বাট পরিপূর্ণ একটি সিনেমা। যেমন বাসর ঘর, সেখানে ফুললি রোমান্টিক একটা সিনেমা, বাট সেখানে সামাজিক টানাপোড়েন আছে, পারিবারিক দ্বন্দ্ব আছে,
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে গল্পের মধ্যে যে ড্রামাগুলো তুলে ধরা হয়েছে সেখানে অনেক অ্যাকশনের ব্যাপার আছে, মানে এটা পরিপূর্ণ সিনেমা, এটা বলা যায় যে সকল রকমের কেমিস্ট্রি সিনেমায় ঘটছে। তার মানে কি অ্যাজ ইউজুয়াল যদি বলি, আমি বলবো যে সামাজিক অ্যাকশন সিনেমাই করা হয়েছে বেশি। আপনার আসলে আত্মতৃপ্তি বলতে একটা শব্দ আছে, যে আপনি অ্যাকশন ছবি বা রোমান্টিক ছবি কোনটাতে আপনি আত্মতৃপ্তি পান? আসলে রোমান্টিক ছবি সেভাবে খুব একটা করাই হয়নি। আমার কাছে মনে হয় যেটা, যে আমি গল্প নির্ভর সিনেমা করতে আমি বেশি পছন্দ করি। যেমন এখন যে সিনেমাটা আমার রানিং চলছে, কাজ চলছে, চলমান, গোধূলি গুঞ্জন, সেটা কিন্তু একটা গল্প নির্ভর একটা সিনেমা, যেখানে প্রেম আছে, বাট প্রেমের চেয়ে বেশি হচ্ছে সামাজিক টানাপোড়েনটা। আমি ভীষণ রকমের আশাবাদী আরেকটি গল্প নিয়ে যদি বলি, সেটা হচ্ছে ডন অফ এশিয়া। নামটা শুনেই বোঝা যাচ্ছে খুব অ্যাকশন টাইপের একটা সিনেমা। আর আপনি আমাকে বলছিলেন যে আসলে কোন ধরনের গল্প পছন্দ করি, সেই জায়গা থেকে যদি বলি, আসলে অ্যাকশন গল্পটাকে আমি মানে আসলেই মন থেকে খুব বেশি পছন্দ করি। আমি চাই এই টাইপের একটা কাজ করতে। ঠিক সেরকম এটি চাওয়ার মতোই একটি গল্প হচ্ছে আমার ডন অফ এশিয়া, যেটি প্রডিউসার আছেন আমাদের কার্তিক রঞ্জন শীল। সিনেমার টেবিল ওয়ার্ক চলছে, আমরা হয়তো যে কোনো সময় শুটিং যাব। যেহেতু একটা অ্যারেঞ্জমেন্টের সিনেমা, আমি ভীষণ আশাবাদী ছবিটি খুব ভালো হবে। মানে ডন অফ এশিয়া নিয়ে আপনি খুব আশাবাদী, মানে গল্প টল্প সব কিছু শুনে, অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে? ডেফিনেটলি, কারণ অ্যাকশন গড়ানোর একটি জনরার একটি সিনেমা, আর যে অ্যারেঞ্জমেন্ট আর যে গল্পটা আমি যতটুকু শুনেছি বা আমার সাথে শেয়ার হয়েছে, সেটা যদি আমরা পুরোপুরি ফুটিয়ে তুলতে পারি, আমি বিশ্বাস এটা সকলের ভালো লাগবে। দিন শেষে মনে হয় আমি তো সিনেমার মানুষ। আজকের এই দিনটাতে যদি আমি অ্যাড্রেসিতে না যাই, তাহলে মনে হয় আমি অসম্পূর্ণ থেকে যাব। সেই জায়গা থেকে আমার মানে আবেগটা, অনুভূতিটা খুবই ভালো, এবং আমি খুবই আপ্লুত। এবং এখানে আসছি, অনেকের সাথে দেখা হয়েছে, যাদের খুব যে অনেকেই আসছে তা কিন্তু না, কিন্তু যারাই আসছেন তাদের সাথে দেখা হয় না আজকে কতদিন, কত মাস। চলচ্চিত্রে আসা কীভাবে বলতে, আমি আসলে ছোটোবেলা থেকেই শিল্প চর্চা করি। একসময় গান করতাম, গিটার প্র্যাকটিস করতাম, ছবি আঁকতাম। তো ঢাকায় যখন আমি পড়াশোনা শুরু করি, ঢাকায় ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখন থেকে আমি থিয়েটারের সাথে সম্পৃক্ত হলাম। উদীচী নাট্যগোষ্ঠীর সাথে কাজ করেছি, পরবর্তী সময় আরেকটা নতুন গ্রুপে কাজ করি। মানে অভিনয়ের সাথে সম্পৃক্ত হওয়ার পরেই হলো কি আসলে ভিজুয়ালি কাজ করার একটা আগ্রহ তৈরি হলো। তখন ডান্স শিখতে গেলাম, কারণ ফিল্ম করতে গেলে ডান্স করতে হবে, বা আমাদের থিয়েটার বা ব্যাকগ্রাউন্ড বেঞ্চে কিন্তু ডান্সটা করতে হয়, নিত্য প্রয়োজন। সব কিছু মিলে কখন যে সিনেমার সাথে ইনভলভ হয়ে গেলাম, মানে আমার অজান্তেই মনে হয় হয়ে গেলাম, কখন যে সিনেমার মানুষ হয়ে গেলাম ঠিক 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 বুঝে উঠতে পারিনি। দেখতে দেখতে এক যুগ পার। আরেকটা জিনিস জানতে চাইবো, বাংলাদেশ চলচ্চিত্রে বর্তমান আমার যেটা মনে হয় শিল্পী সংকট। আর 5ই আগস্টের আগে অনেক শিল্পী ছিল, 5ই আগস্টের পরে অনেকে পলাতক এবং অনেকে আত্মগোপন করে আসছে। এখন এই বিষয়ে আপনাদের শিল্পীদের চাওয়া কি, তারা এসে আপনাদের সাথে কাজ করবে, নাকি তারা এদেরকে বাদ দেবে? না ভাই, আসলে এই যে পলাতক, শিল্পী সংকট, এই শব্দগুলো আসলে আমাদের শিল্পীদের সাথে মনে যায় না। বাট এখন আপনি কিন্তু বললেন যে পলাতক, আমি জানি না আসলে পলাতক কিনা, এটা আমি শিওর না। তো তারা হয়তো যে কোনো কারণেই হোক, কাজ নাই বা কাজের প্রতি অনীহা, যে কোনো কারণে হয়তো দূরে সরে আছে, ব্যাপারটা হয়তো এরকম হবে। আর শিল্পীর সংকট হলো কি, আসলে কাজ যখন প্রচুর হবে, তখন শিল্পী এমনিতেই অটোমেটিকলি তৈরি হবে। শিল্পীদের কাজ নাই কেন? এই যে বলতেছেন যে শিল্পীদের কাজ নাই, এই জায়গাটা কিন্তু আসলে বাণিজ্যিক একটা জায়গা তমাল ভাই। আমি যদি বলি, এটা কিন্তু মানে চর্চার জায়গা না, এটা বাণিজ্যিক জায়গা। এটার সাথে অর্থ লেনদেনের ব্যাপার আছে, ইনভেস্টমেন্ট এবং ফিডব্যাক। তো সেই জায়গা থেকে যদি আপনি কথাটা বলেন, যে আমি বলবো যে এখানে হয়তো বিজনেসটা নাই বা কম, লুজার। আপনি যেমন বলতেছেন যে এরকম টাকা ব্যাক পাচ্ছে না, টাকা ব্যাক পাওয়ার জন্য আগে একটা মাধ্যম ছিল শুধুমাত্র সিনেমা হল, এখন তো অনেকগুলো মাধ্যম, যেমন ইউটিউব, তারপরে ব্যাক স্টেজ। টাকা তো আমার তো মনে হয় প্রযোজকরা ব্যাক পায়, কিন্তু আসলে এই বিষয়টা যদি একটু বলতেন। আসলে বাণিজ্যটা এটা একটা বৈশ্বিক একটা বাজার। আমরা আগে ব্যাপারটা ছিল কি, যেটা আপনি বললেন যে সিনেমা হল, আমাদের 1000, 1000, 1500 সিনেমা হল ছিল, যেখান থেকে টাকা আমাদের রিফান্ড হতো, বিজনেস হতো, ম্যাক্সিমাম ছবি ভালো প্রফিট করতো। এখন এটা বৈশ্বিক বাজার হয়েছে। এখন আপনি যারাই ইনভেস্টর, প্রযোজনা করছেন বা লগ্নি করছেন, তাদেরকে বিজনেসটা জানতে হবে। আবার এটাও শুধু নট অনলি সিনেমা, যদি ড্রামার দিকে তাকান, নাটকের দিকে দেখেন, সেখানে ইউটিউব কীভাবে টাকা দিচ্ছে, চ্যানেল কীভাবে টাকা পাচ্ছে, বা এটাকে আর কীভাবে এই টাকাটা বা কোন কোন সেক্টর থেকে নেওয়া যায়, অডিও কীভাবে বাণিজ্য হয়, এগুলো জানার ব্যাপার আছে অনেক।
এখন আপনাকে যদি আপনি যে কোনো বিজনেস, আপনি যে প্রোডাক্ট তৈরি করেছেন, আমার টি শার্টটা তৈরি করেছেন, উনি যদি এটার বাণিজ্যটা ভালো করে না জেনে তৈরি করেন, উৎপাদন কষ্ট উনি দেখেন যে এটা তো আমার 200 টাকা দিয়ে আমি তৈরি করতে পারছি, বাট এটার রিফান্ড হচ্ছে আমি কিনতেছি 1000-1200 টাকা দিয়ে, তাহলে আমার তো টোটালটাই লাভ। কিন্তু যে প্রসেসটা, এটা আপনাকে জানতে হবে। তার মানে বেসিক্যালি হয়তো কেউ প্রসেস জানে না, এই জন্য টাকা ব্যাক পায় না, অথবা অনেকে টাকা ব্যাক পাওয়ার পরে এটা প্রকাশ করে না। কেন? যে ব্যাগ স্টেজ থেকে আরম্ভ করে, ইউটিউব থেকে আরম্ভ করে, টুইটার, ভাইবার, বিভিন্ন জায়গা থেকে টাকা ইনকাম করা যায়। আগে তো শুধুমাত্র একটা মাধ্যম ছিল, এখন তো মাধ্যম অনেকগুলো। তাহলে তার জানার ব্যর্থতা, অথবা সে টাকা ইনকাম করে শিল্পীদেরকে ফাঁকি দেওয়ার জন্য বা বিভিন্ন লোককে এটা কৌশলগত অবস্থা মনে করেন কিনা? যে আমি বাণিজ্য হলে আমি কেন বলবো না? তাহলে আমি কি গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য করছি? আমি কি আমার টাকা, অবৈধ টাকার উৎসটাকে আমি প্রেজেন্ট করতে চাচ্ছি না? আমি কি আমার টাকাটাকে আমি সঠিকভাবে গভর্নমেন্টের সামনে বা আমাদের যারা আছেন রাষ্ট্রের কাছে আমি প্রেজেন্ট করতে চাচ্ছি না? তার মানে কি এটা দুর্নীতি? তো আমি তো দুর্নীতির কথা বলবো না ভাই। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রপার বিজনেস জেনে যদি কেউ ইনভেস্ট করে, আমার বিশ্বাস এখনও সিনেমা মানুষ দেখে। কিছুক্ষণ আগেও আমরা অনেক সাথে বসছিলাম, কথা বললাম, সিনেমা মানুষ দেখে, শুধু সিস্টেমের কারণে আমাদের প্রডিউসাররা টাকা পাচ্ছে না। আমি শুধু এটুকুই বলবো যে আমাদের সিস্টেমটাকে যদি চেঞ্জ করা যায়, সিস্টেমটাকে যদি ডেভেলপ করা যায়, ডেফিনেটলি বিজনেস হবে, বিজনেসের জায়গা এটা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আওয়াজ টিভিকে, আমার প্রিয় একজন মানুষ তমাল ভাই, যারা আছেন সবাইকে, আর আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য বলবো যে আপনারা বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন, কারণ আমরা বাংলা সিনেমার কথা বলি, আমরা আপনাদের কথা বলি, আমরা আমাদের কৃষ্টি কালচার, আমাদের দেশের কথা বলি। সুপ্রিয় দর্শক, হিরো সাদমানের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।